আপনারা শুনছেন নীল উল্কি। ১বিংশ পর্ব। হঠাৎ করে গোটা ঘরটা আলোকিত হয়ে উঠল। সামনে তাকিয়ে দেখি ডক্টর গ্রাহাম দাঁড়িয়ে রয়েছেন, মুখে লেগে সেই বিশ্রী হাসিটা। আমার সাথে চোখাচোখি হতেই তিনি বলে উঠলেন, একটু অপেক্ষা করো, এইবারে আসল ম্যাজিকটা দেখতে পাবে। তবে হ্যাঁ, আরও একটা মজাদার ম্যাজিক ছিল যেটা দেখানো হবে না, আসলে সেটা দেখতে হলে সময় লাগে। এই বলে উঠে গিয়ে ঘরের কোণের দিকে একটা সুইচ বোর্ডের কাছে গিয়ে একটা সুইচ টিপলেন। বললেন, তবু একটা টিজার দেখাতে পারি, দাঁড়াও, আশা করি তোমার বেশ ভালো লাগবে। দেখলাম সুইচটা টেপার সঙ্গে সঙ্গে বিছানার পাশের দেওয়াল থেকে কিছুটা অংশ স্লাইড করে সরে গেল, আর তার সঙ্গে সঙ্গেই ২-৩টে চামচিকের মতো প্রাণী দেওয়ালের পাশের রুম থেকে বেরিয়ে এসে ঘরময় উড়ে বেড়াতে লাগল। হিস হিস শব্দে হেসে ডক্টর গ্রাহাম পাশ থেকে বললেন, এরা সব হচ্ছে আমার রিসার্চের মডেল অর্গানিজম, জানো তো তুমি? আমার রিসার্চের উপরে তুমি তো অনেক পড়াশোনা করেছো, আমি জানি। আমার উপরে যে মেন ল্যাবটা আছে সেখানেই আমি ওদের কালচারটা মেনটেন করি, আর এই আন্ডারগ্রাউন্ড ফ্লোরে দেওয়ালের ওই পাশে একটা ছোট কালচার রুম আছে, সেখানে এনে রেখেছি কিছু ফর স্পেশাল পারপাস। বলি তোমায়, রক্ত আমার খুব প্রিয় জিনিস। এই যে এই কমন ভ্যাম্পায়ার ব্যাট, এরা রক্ত খায় বলে এরা আমার খুব প্রিয়। তবে এদের ব্লাড সাকিং প্রসেস একেবারেই কিন্তু পেনফুল হয় না। স্কিনে ছোট্ট একটা ফুটো করে এরা ব্লাড সাক করে নেয়। এদের স্যালাইভায় স্পেশাল অ্যান্টি ক্লটিং এনজাইম থাকে, যা ব্লাড সাক করার সময় ক্লট করতে বাধা দেয়। তবে হিউম্যান ব্লাড এরা প্রেফার কম করে, স্পেশাল কেসে বাধ্য হয়ে সাক করে থাকে। এই যে এরা ব্লাড সাক করে আস্তে আস্তে নিজেদের গলার থলির মধ্যে ভিকটিমের ব্লাড ভরে নেয়, এই ব্যাপারটা আমি খুব এনজয় করি। কিন্তু এই ব্লাড সাকিংয়ের ম্যাজিকটা এখন তোমাকে দেখাতে পারবো না, কারণ এরা ঘুমন্ত প্রাণীর বা যে একদম কোনো নড়াচড়া করছে না তাদের শরীর থেকে ব্লাড সাক করে। সেটা যেহেতু ওদের মর্জি মাফিক, তাই ম্যাজিকটা এখন দেখানোর ক্ষেত্রে অনেকটা সময় লেগে যাবে। আমার হাতে অত সময় নেই, তাই এখন যেটুকু দেখতে পাচ্ছ সেটুকুই দেখো। এক নিঃশ্বাসে কথাগুলো বলে যাওয়ার পর একবার গলা ঝাড়া দিয়ে বেশ গম্ভীর উঁচু গলায় হুকুম দিলেন, আকুচি, ওখানে কাজ শেষ হয়ে গেছে, ওখানে আর সময় নষ্ট করো না, এখানে এসো, অন্য কাজ দেব। আকুচি রক্তে ভেজা লোমগুলো হাতে করে চোখের সামনে থেকে সরিয়ে কুতকুতে দুটো চোখ মেলে আমাদের দিকে একবার দেখে নিল। তারপর ধীরে ধীরে পা ফেলে এগিয়ে আসতে লাগল। ওর এক একটা পদক্ষেপে মনে হচ্ছিল যেন এক পৃথিবী করে মাটি সরে যাচ্ছে পায়ের তলা থেকে। একেবারে আমাদের সামনে চলে আসার পর ডক্টর গ্রাহাম ওকে নির্দেশ দিলেন অলিভিয়াকে নিয়ে যাওয়ার জন্য। বেচারি অলিভিয়া ভয়ে কুঁকড়ে এতটুকু হয়ে পড়ে রইল। আকুচি এগিয়ে এসে ওর হাত ধরে টানতেই ও সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করল, কিন্তু তার সঙ্গে শক্তিতে এঁটে ওঠার কোনো প্রশ্নই নেই। বাধা দেওয়ার চেষ্টা করতেই সে প্রবল আক্রোশে বিজাতীয় একটা ঘোঁত ঘোঁত শব্দ করে অলিভিয়াকে একটা খেলনার মতো টুক করে কাঁধের ওপর তুলে নিয়ে এগিয়ে চলল সেই রক্তে ভেসে যাওয়া সদ্য মৃত একটা ছিন্ন ভিন্ন শরীর পড়ে থাকা অভিশপ্ত বিছানাটার দিকে। সেই বিছানা যেখানে আজ এতগুলো মাস ধরে কত যে অত্যাচারের কাহিনী রচনা করা হয়েছে তার ঠিক ঠিকানা নেই। আমি আবার চোখ মেলে দেখতে লাগলাম
অসহায় এক নারীর নিষ্ফলভাবে হাত পা ছোঁড়া। আকুচি অলিভিয়াকে নিয়ে গিয়ে বিছানার পাশে মেঝের উপর ফেলল। বুঝলাম, এবার সেখানেই গড়ে উঠবে নিষ্ঠুরতার আরও এক দুর্লভ নজির। মনে পড়ল, আজ আমি এসেছিলাম মেয়েটার কাছে। আজ কিন্তু শুধুমাত্র আমার কারণে সে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। অলিভিয়া সর্বশক্তি প্রয়োগে হাত পা ছুঁড়ে আকুচির কবল থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করতে লাগল। ডক্টর গ্রাহাম উঠে গিয়ে ঘরের লাইটগুলো আবার সব বন্ধ করে দিয়ে বিছানার উপরে যে ফ্ল্যাশ লাইটটা ছিল সেটা জ্বেলে দিলেন। আমি জানি এখন আবার সেই ফ্ল্যাশ লাইটের নিচে বিছানার উপর থেকে চলকে পড়া আলোয় মেঝের ওপর শোয়ানো ভগবানের এক অনিন্দ সৃষ্টি। অপরূপ সুন্দর এক নারী দেহকে প্রথমে নগ্ন করা হবে, তারপরে চলবে অকথ্য অত্যাচার, তারপরে তা ছিন্ন ভিন্ন হবে। হায় রে, আমি যে অলিভিয়ার এই পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী। আমি এসব ভেবে চলেছি, এদিকে আকুচি তখন টেনে ছিঁড়ে ফেলেছে অলিভিয়ার ওপরের পোশাক। তবুও সে আপ্রাণ ধস্তাধস্তি করে চলেছে শরীরের বাকি অংশের পোশাকটুকু বাঁচিয়ে রাখার জন্য। হঠাৎ করে মাথায় যেন আলো জ্বলে উঠল। তাই তো, এটা তো এতক্ষণ লক্ষ্য করিনি। অলিভিয়াকে যখন ধরে নিয়ে গেল তখন থেকেই তো ও আপ্রাণ হাত পা ছুঁড়ছে। তাহলে কি আমারও পায়ে সার ফিরে আসার কথা? ভাবা মাত্রই পাটা অল্প নাড়ার চেষ্টা করলাম। হ্যাঁ, নাড়তে পারছি। তার মানে আমার পক্ষে উঠে দাঁড়ানো সম্ভব। আমরাও সংখ্যায় দুজন আর শত্রুপক্ষ সংখ্যায় দুজন। তাহলে শুধু শুধু পড়ে থেকে বিনা প্রতিরোধে মরার তো কোনো অর্থই হয় না। শেষ পরিণতি যখন ধরেই নিয়েছি মৃত্যু, নিশ্চিত মৃত্যু, সেখানে তো একটা অন্তিম চেষ্টা করা যেতেই পারে। মৃত্যুর চেয়ে বড় দুর্ঘটনা আর কি ঘটতে পারে? চোখ দুটো ডক্টর গ্রাহামের দিকে স্থির রেখে খুব ধীরে ধীরে উঠলাম। ঘরের এই কোণে আলোই প্রায় পৌঁছচ্ছে না। যেটুকু আলো প্রতিফলিত হয়ে আসছে তাতে দেখলাম উনি তীক্ষ্ণ চোখে একটা তীব্র যৌন ঈর্ষা আর লালসামাখা দৃষ্টিতে প্রবল আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন ধর্ষণ কার্যের শুভারম্ভের দিকে। এতটাই আগ্রহ যে নিঃশ্বাস নিতেও প্রায় ভুলে গেছেন। আমার দিকে কোনো খেয়ালই নেই। আমি নিঃশব্দে কিছুটা হামাগুড়ি দিয়ে সুইচ বোর্ডের কাছে গিয়ে ফ্ল্যাশ লাইটটা অফ করে দিলাম। চিৎকার করে বললাম, অলিভিয়া পালাও! আমি জানি ডক্টর গ্রাহাম এরপর আগে একটা লাইট জ্বালাবেন। লক্ষ্য করেছিলাম রুমের সবকটা লাইটেরই সুইচ বোর্ড ওইটাই। যেখান থেকে আমি লাইটটা অফ করলাম, অর্থাৎ তিনি লাইট জ্বালাতে সেখানেই আসবেন। তার হাতে অবশ্য একটা মোবাইল ছিল, যেটাতে অবশ্যই একটা লাইট থাকার কথা, কিন্তু সেটাও তিনি ঘরে ঢোকার সময় মনের ভুলে সুইচ বোর্ডের কাছের টেবিলের উপরে রেখে দিয়েছিলেন। আসলে উনি যেহেতু নিশ্চিত ছিলেন যে আমরা নড়াচড়া করতে পারবো না, তাই সতর্কতা একটু কম ছিল। অর্থাৎ লাইট জ্বালাতে হলে তাকে সেখানেই আসতে হবে। আমি অন্ধকারের মধ্যেই টেবিলের ওপর থেকে হাতড়ে একটা তীক্ষ্ণ সিজার ধরনের কিছু পেলাম। সেটা হাতে নিয়ে এমনভাবে অ্যাঙ্গেল করে দাঁড়ালাম যাতে করে উনি যখন সোজাসুজি হেঁটে লাইট জ্বালাতে আসবেন তখন আমার সঙ্গে ধাক্কা না লাগে। শক্ত করে মুঠোয় সিজারটা চেপে ধরে নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলাম। এদিকে হঠাৎ করে অন্ধকার হয়ে যাওয়ায় আকুচি আবার কান ফাটিয়ে বিজাতীয় শব্দটা গলা থেকে বার করতে লাগল।
নিশ্চিদ্র অন্ধকারের মধ্যে একটা ভয়ানক অলৌকিক পরিমণ্ডল সৃষ্টি হলো যেন শব্দটা মিশে। আমি ঠিক যেমন ভেবেছিলাম সেইভাবেই খুব অল্পক্ষণের মধ্যেই ডক্টর গ্রাহাম এগিয়ে এলেন সুইচ বোর্ডের দিকে। সুইচ অন করে লাইট জ্বালালেন। ঘরের মধ্যে একটা লাইট জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই আমি পেছন থেকে ওনার ঘাড়ের ঠিক নিচে সিজারের মুখের দিকটা গেঁথে দিলাম। আচমকা আঘাতে উনি একটু বেসামাল হয়ে পড়লেন। আমি তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলাম ওনার বাঁ হাতে ধরে রাখা পিস্তলটার দিকে। ওটাকে তিনি হাতছাড়া করেননি বটে, তবে হঠাৎ আঘাত পাওয়ায় সামলে উঠতে যেটুকু সময় লাগলো সেইটুকু সময়ের মধ্যে আমি ওনাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে নিয়ে ওনার বাঁ হাতটা চেপে ধরলাম। বুঝলাম ওনার থেকে আমার দৈহিক বল বেশি। উনি আপ্রাণ ছাড়ানোর চেষ্টা করতে লাগলেন আমাকে, কিন্তু পারলেন না। ওদিকে আকুচি ক্রমশ বেশি অধৈর্য হয়ে পড়ছিল আর অলিভিয়াকে খোঁজার চেষ্টা করছিল। অলিভিয়া অন্ধকারের মধ্যে যেটুকু সময় পেয়েছিল তার মধ্যে কোথাও লুকিয়ে পড়েছিল। খুব সম্ভবত সেটা খাটের নিচেই হবে, কিন্তু আকুচির মাথাটা বোধহয় খুব ভোঁতা গোছেরই ছিল। ও চারিদিকে ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে কোথাও অলিভিয়াকে না পেয়ে ক্রমশ উত্তেজিত হয়ে পড়ছিল আর তারস্বরে চিৎকার করছিল। আমি মনে মনে একটা প্ল্যান তৈরি করলাম। ডক্টর গ্রাহামের পিস্তল ধরা বাঁ হাতটা ছিল আমার কবজায়। সেটাকে জোর করে চেপে ধরে বন্দুকের ট্রিগারের কাছে আমার হাতটা নিয়ে গেলাম আর তারপরে ট্রিগারের উপরে থাকা ওনার বাঁ হাতের তর্জনীর উপরে দিলাম চাপ। ব্যাস, গুলি ছুটল। গুলি বেরিয়ে গেল আকুচির গা ঘেঁষে। আকুচি মনে মনে প্রচণ্ড বিরক্ত, উত্তেজিত আর ক্রুদ্ধ হয়েই ছিল। গুলিটা ওর গা ঘেঁষে বেরিয়ে যেতে কি ভাবল কে জানে। নির্ঘাত ভেবে বসল ওকে লক্ষ্য করেই গুলি চালানো হচ্ছে। অবশ্য সেটা মনে হওয়া অস্বাভাবিক নয়। আমিও এই রকম একটা উত্তেজিত পরিবেশ সৃষ্টি হওয়ার আশাতেই কাজটা করেছিলাম। ও কি করল? এগিয়ে গেল সেই অভিশপ্ত বিছানাটার পাশে রাখা একটা ছোট টেবিলের দিকে। টেবিলটার উপরে বেশ কিছু মেডিসিনের কন্টেনার ছিল। একটা কন্টেনার থেকে পাশে পড়ে থাকা একটা ইঞ্জেকশনের সিরিঞ্জে করে কিছুটা ওষুধ টেনে নিল। তারপরে সেই সিরিঞ্জটা হাতের মুঠোয় চেপে ধরে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। ওই সিরিঞ্জের মধ্যে ঠিক কিসের ওষুধ ছিল তখনও বুঝতে পারিনি, আর আমাদের দিকে কেনই বা এগিয়ে আসছে সেটাও বুঝিনি। তবে ওর চোখে মুখে যে আক্রোশ ফেটে পড়ছে সেটা খুব সহজেই বোঝা যাচ্ছিল। সিরিঞ্জটা ধরে যেই আকুচি আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো অমনি ডক্টর গ্রাহাম ভীষণ অস্থিরভাবে বলতে লাগলেন না বলে বলা ভালো, ধমকাতে লাগলেন, আকুচি না না না। কিন্তু বারবার করে না বলা সত্ত্বেও যখন আকুচি কোনো বারণ না শুনে এগিয়ে আসতে লাগলো তখন আমি ডক্টর গ্রাহামকে সর্বশক্তি দিয়ে চেপে ধরে নিজের শরীরটা সম্পূর্ণভাবে ওনার শরীরের আড়ালে নিয়ে গিয়ে দেখতে লাগলাম পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। আকুচি একেবারে সামনে এসে প্রবল আক্রোশে সিরিঞ্জটা উপরে তুলে মুঠো করে বাগিয়ে ধরল। ডক্টর গ্রাহাম আর কোনো রিস্ক না নিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালালেন। গুলি গিয়ে লাগল আকুচির ডান কাঁধে। কয়েক সেকেন্ডের বিরতি। আঘাত গুরুতর সন্দেহ নেই, কিন্তু আকুচি আরও হিংস্র হয়ে উঠল। এইবারে সে সরাসরি ডক্টর গ্রাহামের শরীরের মধ্যে সিরিঞ্জটা পুশ করে দিয়ে ভেতরের ওষুধটা ইনজেক্ট করে দিল। ডক্টর গ্রাহাম বার দুয়েক একটু কেঁপে উঠলেন। বোধহয় ডোজটা খুব স্ট্রং। তারপরে ধাতস্থ হয়ে আকুচিকে লক্ষ্য করে আরও দুটো গুলি পর পর চালালেন।
তার রক্তাক্ত দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। গুলি দুটো একেবারে মোক্ষম জায়গায় লেগেছিল, দুটোই বুকে, একটা ডান আর একটা বাঁ পাশে। বার কয়েক ছটফট করে নিথর হলো বিশাল বড় লোমশ রক্তাক্ত দেহটা। আমি আর ডক্টর গ্রাহাম দুজনেই স্থির দৃষ্টিতে চেয়ে রইলাম দেহটার দিকে। দেহটা একেবারে স্থির হয়ে যেতে ডক্টর গ্রাহাম আরও একবার সর্বশক্তি প্রয়োগে চেষ্টা করলেন নিজেকে মুক্ত করে নিতে, কিন্তু পারলেন না। আমি উপলব্ধি করলাম ওনার শরীরের শক্তি কমে আসছে। মিনিট খানেক এইভাবে কাটল, তারপরে ওনার হাত থেকে পিস্তলটা পড়ে গেল নিচে। ধীরে ধীরে উনি আমার শরীরের উপরে নিজের শরীরের ভার ছেড়ে দিলেন। বুঝলাম ওনার শরীর অবশ হয়ে আসছে। অল্পক্ষণের মধ্যেই উনি সম্পূর্ণভাবে আমার দেহে ভার দিয়ে পড়ে রইলেন। আর দাঁড়িয়ে থাকার কোনো শক্তি বা হাতে পায়ের কোনো জোর অবশিষ্ট নেই বুঝে আমি ওনাকে ছেড়ে দিলাম। উনি সঙ্গে সঙ্গে মেঝেতে এলিয়ে পড়লেন। চোখ আধবোজা করে চেয়ে আছেন, কিন্তু কোনো রকম নড়াচড়া করছেন না। নাকের কাছে আঙুল নিয়ে গিয়ে দেখলাম শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, তবে বেশ ধীরে। কি করব না করব ভাবছি, এমন সময় দেখি অলিভিয়া বেরিয়ে এসেছে। ও হয়তো খাটের নিচেই লুকিয়েছিল। আমি উঠে গিয়ে ঘরের সব লাইটগুলো জ্বালিয়ে দিতে ও মেঝেতে পড়ে থাকা ওর ছেঁড়া টপটা তুলে নিয়ে গায়ে জড়িয়ে নিল। কিছুক্ষণ জ্বলন্ত দৃষ্টিতে ডক্টর গ্রাহামের মেঝেতে পড়ে থাকা অবশ দেহটার দিকে দেখে নিয়ে এগিয়ে গেল বিছানার পাশে রাখা ছোট টেবিলটার দিকে, যেটার উপরে মেডিসিনের গ্লাস কন্টেনারগুলো ছিল। তারপরে যে কন্টেনারটা থেকে আকুচি কিছুক্ষণ আগেই কিছুটা ওষুধ সিরিঞ্জে করে বার করে নিয়েছিল, সেটা থেকে বাকি ওষুধটা অন্য একটা সিরিঞ্জে করে নিয়ে ডক্টর গ্রাহামের শরীরে সমস্ত ওষুধটা ইনজেক্ট করে দিল। কিছুক্ষণ কঠোরভাবে ডক্টর গ্রাহামের দিকে তাকিয়ে থেকে আমাকে উদ্দেশ্য করে বলল, চলো এখান থেকে, আমরা চলে যাই। আমারও ওখানে আর একটা মুহূর্ত থাকার কোনো ইচ্ছে ছিল না। সেখান থেকে বেরোনোর আগে অলিভিয়াকে জিজ্ঞেস করলাম যে মেডিসিনটা ইনজেক্ট করলে সেটা কিসের? নার্ভাস সিস্টেম ইনঅ্যাক্টিভ করে দেবে। ওই একই ওষুধ মনে হয় আমাদের দুজনকে ইনজেক্ট করা হয়েছিল। কম ডোজে ইনজেক্ট করলে শুধু হাত পা নাড়া যায় না। আমি ম্যাক্সিমাম ডোজ ইনজেক্ট করে দিলাম। মনে হয় এখন 2 থেকে 3 দিন এইভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকবে। আমরা বেরিয়ে চলে আসার সময় দেখলাম রুমটার মধ্যে 8-10টা চামচিকের মতো প্রাণী, অর্থাৎ কমন ভ্যাম্পায়ার ব্যাট উড়ে বেড়াচ্ছে। ডক্টর গ্রাহাম যে ওদের কালচার রুমের দরজাটা কিছুটা স্লাইড করেছিলেন, সেই ফাঁক গলেই এক এক করে বেরিয়ে আসছে ওরা। একবার অলিভিয়ার দিকে তাকালাম। ও আমার প্রশ্নটা বুঝে চোখের ইশারা করে বলল, স্লাইডিং ডোর যেমন খোলা রয়েছে তেমনই থাক। তাই হলো। আমরা রুম থেকে বেরিয়ে এসে বাইরে থেকে দরজাটা নর্মালি লক করে দেওয়া হলো। অলিভিয়াই লক করল। একবার শেষবারের মতো ডক্টর গ্রাহামের দিকে একটা অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করে ও এগিয়ে গেল। বোধহয় মনে মনে মৃত্যু কামনা করেছিল।